নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আপনারা দেখেছেন শিক্ষা দপ্তর থেকে একটি তালিকা প্রকাশিত হয়েছে, বিদ্যালয়ের তালিকা, ৮,২০৭টি বিদ্যালয়ের তালিকা। তার মধ্যে ৬,৫০০-এর বেশি প্রাথমিক বিদ্যালয়, বাকি যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে অধিকাংশই আপার প্রাইমারি, কিছু রয়েছে মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে আমরা দেখতে পাচ্ছি 50 জনের নিচে ছাত্র সংখ্যা রয়েছে। এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে শিক্ষা দপ্তর কি এই বিদ্যালয়গুলোকে ভবিষ্যতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে? এখান থেকে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ রয়েছে প্রায় 20-25 হাজার, তাদেরকে কি বদলির মাধ্যমে এই পদগুলোকে অবলুপ্তি করে দেওয়া হবে? এই বিদ্যালয়গুলোতে যারা 50-এর নিচে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ভবিষ্যৎ কোথায়? তারা কি করবে? এই সার্বিক যে বিষয়টা, সেটার বিষয়ে আমাদের বক্তব্য হলো যে এই বিদ্যালয়গুলি ছাত্রছাত্রী সংখ্যা কমলো কেন? আমরা মনে করি বিগত সরকার যখন প্রাথমিকে পাশ ফেল প্রথা তুলে দিয়েছিল এবং ইংরেজি তুলে দিয়েছিল, তখন থেকেই কিন্তু ছাত্র সংখ্যা কমতে শুরু করে। অভিভাবকরা বাধ্য হয়ে তাদের সন্তানদেরকে বেসরকারি বিদ্যালয়ে নিয়ে যায়। আপনারা জানেন, যখন পাশ ফেল প্রথা এবং ইংরেজি তুলে দেওয়া হয়েছিল তখন থেকেই গ্রামে গ্রামে বিভিন্ন মফস্বলে এই বেসরকারি বিদ্যালয় গড়ে উঠেছিল। আজকে দেখব আমরা তার পরিসংখ্যান, সরকারি বিদ্যালয় প্রায় 50,000-এর মতো রয়েছে প্রাথমিক বিদ্যালয়, এবং সমসংখ্যক প্রায় 50,000-এর বেশি সংখ্যক বেসরকারি বিদ্যালয় গড়ে উঠেছে। এই কারণেই যে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষার জন্য তারা অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হচ্ছে, এবং সরকার সেই বেসরকারীকরণের যে লক্ষ্য, শিক্ষাটাকে যে বেসরকারীকরণের জায়গায় নিয়ে যাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, সেটাও তারা কিন্তু সফল করেছিল এর মধ্য দিয়ে। এই যে ব্যাপারটা আজও তা অব্যাহত। পাশ ফেল প্রথা 8 পর্যন্ত তুলে দেওয়া হয়েছে বর্তমানে। আপনারা জানেন সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি নীতির মাধ্যমে, তা কিন্তু অভিভাবকরা অনুভব করেছেন এবং তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছেন তাদের অন্যান্য জায়গায়। এই বিষয়টা মূল আমরা মনে করি যে সরকারি যে নীতি, তা কিন্তু দায়ী। এই বিদ্যালয়গুলোতে আগে যে ছাত্র সংখ্যা ছিল আজকে তা হু হু করে কমছে এই কারণেই। এবং সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংখ্যা নেই, শিক্ষক নিয়োগ নেই। সেখানে অনেক ক্ষেত্রে দেখতে পাবেন আপনারা 1, 2, 3 শিক্ষক, একটা 5 জন, যেখানে কমপক্ষে শিক্ষকের প্রয়োজন প্রধান শিক্ষক নিয়ে। শ্রেণীভিত্তিক যদি শিক্ষক ধরি, সেখানে কিন্তু 2-3 জন শিক্ষক, কোথাও 1 জন শিক্ষক, এই দিয়ে কিন্তু দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় চলেছিল। আজও তা অব্যাহত রয়েছে। সার্বিক পরিকাঠামো নেই সেখানে। প্রাথমিক, মাধ্যমিক এবং আপার প্রাইমারি সমস্ত স্কুলগুলোতে দেখুন, সেখানে সার্বিকভাবে যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর অভাব ব্যাপকভাবে রয়েছে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ক্লার্ক নেই, কোনো গ্রুপ ডি কর্মী নেই। সার্বিকভাবে পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের। সেখানে শিক্ষকদেরকে কয়েকজন যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উপর বিভিন্ন ধরনের যে আলাদা শিক্ষা বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন। সেখানে মিড ডে মিলের কাজের দেখভালের দায়িত্ব রয়েছে, ভোটে নাম তোলা রয়েছে, জনগণনার বিষয় রয়েছে, সেখানে ওই বিভিন্ন ধরনের যে প্রকল্পের কাজ সেগুলো রয়েছে, ব্যাগ, তারপরে ওই বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদেরকে যে বিষয়গুলো দেওয়ার, যেগুলো আপনারা জানেন, সেই সব বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। এবং অফিসিয়াল কাজ, যেগুলো হাজার রকমের অফিসিয়াল কাজ কন্টিনিউ শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি বলবো এর পাশাপাশি যে শিক্ষকদের কি দায়িত্ব নেই? নিশ্চয়ই শিক্ষকদের দায়িত্ব রয়েছে। যে বিদ্যালয়গুলোতে যে ইন্সপেকশন ব্যবস্থা থাকতো, বিদ্যালয়ে যে শিক্ষা দপ্তর রয়েছে, সেখান থেকে নিয়মিত ইন্সপেকশনের মাধ্যমে এর দেখভালের যে দায়িত্ব ছিল সেগুলো সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। যদি শিক্ষক কোনো শিক্ষক যদি দায়িত্ব যথাযথ পালন না করে, তাহলে সে জায়গাগুলো তো এইভাবে রক্ষিত হতো। তাকে তুলে দেওয়া হলো কেন? এর দায় কি শিক্ষা দপ্তরের নয়? এবং শিক্ষকদেরও আমি নিশ্চয়ই যে দায়িত্ব যদি তারা যথাযথভাবে কেউ না পালন করে, তার পক্ষে আমরা কেউ নই। নিশ্চয়ই সে বিষয়টা আলোচনার মধ্যে আসবে এবং তাকেও কিন্তু আমরা তার সমালোচনা করবই। তো সেই সার্বিকভাবে সেটা করতে গেলে শিক্ষা দপ্তরের যে দেখভালের যে জায়গাটা, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো কেন? সেই প্রথাটাকে তুলে দেওয়া হলো কেন? এবং সাথে সাথে আরেকটি বিষয়, যে বেকারদের হাহাকার চলছে সর্বত্র আপনারা জানেন। সেখানে প্রায় 20-25 হাজার এই পোস্ট যদি তুলে দেওয়া হয়, তাহলে সেই জায়গাগুলো কিন্তু
অবলুপ্তি হয়ে যাবে, সেই শিক্ষক বা শিক্ষাকর্মীদের পদ আর পাওয়া যাবে না। সার্বিকভাবে যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি গড়ে তোলা যায়, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত করার মধ্য দিয়ে, পরিকাঠামো উন্নত করার মধ্য দিয়ে, বেসরকারি বিদ্যালয়গুলোতে যে ধরনের ব্যবস্থা রয়েছে সরকারি বিদ্যালয়গুলোতে কেন সেই ধরনের ব্যবস্থা আনা যাবে না? সরকারি বিদ্যালয়গুলোতে কেন অভিভাবকদের চাহিদা অনুযায়ী কোনো কোনো জায়গায় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত করা যেতে পারে বাংলা মাধ্যমের পাশাপাশি? সেগুলো সার্বিকভাবে পর্যালোচনা করে দেখা হোক যে কোন ব্যবস্থার মাধ্যমে, কোন কারণে এই বিদ্যালয়গুলো থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে সরিয়ে নিচ্ছে। বা আসলে বাস্তবে যদি শিক্ষাকে আমরা রক্ষা করার জায়গা মন নিয়ে করি, তাহলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কোনো মতেই ধ্বংসের দিকে যেতে পারে না। আসলে শিক্ষাকে বেসরকারীকরণ করার যে পলিসি, এই প্রতিটি সরকার নিয়ে চলেছে, বিগত সরকারও করেছে, আজকের যে বর্তমান সরকার তারাও এই জিনিস করছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগামী 4 সেপ্টেম্বর যে কলকাতার করুণাময়ী বাস স্ট্যান্ডে 12টার সময় জমায়েত হচ্ছি, সেখান থেকে শিক্ষা দপ্তরের কাছে আমরা ডেপুটেশন দেব। এ দাবিটা যেমন আমরা গুরুত্ব দিয়ে তুলে ধরব, সাথে সাথে যে বিভিন্ন পেশাগত দাবি রয়েছে, যে শিক্ষকদের, শিক্ষাকর্মীদের, যে অন্যান্য বিষয়গুলো, যে দাবিগুলো যেগুলো জোরালোভাবে আমাদের রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু তুলে ধরব। আপনারা আসুন। শুধু আমরা কিন্তু এই যে হাহুতাশ করলাম, সোশ্যাল মিডিয়াতে বললাম, এ দিয়ে কিন্তু রক্ষা করা যাবে না। আমরা মনে করি শিক্ষক শিক্ষাকর্মীরাও পরোক্ষভাবে এই ব্যবস্থাগুলো যে যাচ্ছে তার জন্য দায়ী, কেননা তারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে সার্বিকভাবে প্রতিবাদ করছেন না। আপনারা প্রত্যেকে প্রতিবাদ করছেন নিজের জায়গা থেকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, কিন্তু এই দিয়ে কিন্তু সরকারের এই নীতিকে ঠেকানো যাবে না। তাকে যদি ঠেকাতে হয় তাহলে আপনাদেরকেও রাস্তায় নামতে হবে প্রয়োজনে। সে জায়গা থেকে পরোক্ষভাবে আমরাও কিন্তু দায়ী থেকে যাব যদি এই সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যায়। মানুষ আঙুল তুলবে শিক্ষকরা কি করছিল, শিক্ষকরা কি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এবং নিজেদের যে দায়িত্ব রয়েছে সেগুলো কি যথাযথ পালন করছে তারা? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে যথাযথভাবে ভাবতে হবে। আজকে যে সারপ্লাস ট্রান্সফারের নামে বিভিন্ন জায়গা বদলির জায়গা আসছে, সেই বদলিগুলো কিন্তু আসছে এই জায়গা থেকে। সার্বিকভাবে আমরা যদি এই বিদ্যালয়গুলোকে টেকাতে পারি, ভবিষ্যতে যে ছাত্রছাত্রীরা ওই বিদ্যালয়গুলোতে যে আজকে যারা রয়েছে, তারা যদি সেই বিদ্যালয়গুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই যে 50-এর নিচে থাকা ছাত্রছাত্রীরা কোথায় যাবে? তাদের পরিবাররা অত্যন্ত প্রান্তিক পরিবার, তারা হতদরিদ্র পরিবারের সন্তান। ওই বিদ্যালয়গুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা পড়াশোনার জায়গা থেকে সরে যাবে, ড্রপ আউট বাড়বে ব্যাপকভাবে। তাকে যদি রক্ষা না করতে পারা যায়, পাহাড়িয়া অঞ্চলে সেখানেও দূর দূরান্তে ছাত্রছাত্রীরা তারা বিদ্যালয় আসে, সেখানেই ছাত্র সংখ্যা কমের অজুহাতে যদি বিদ্যালয় তুলে দেওয়া হয়, তাহলে সেই বিদ্যালয়ে থাকা যে হতদরিদ্র পরিবারের সন্তানরা, তারা কিন্তু শিক্ষারাঙ্গিনা থেকে দূরে চলে যাবে, ড্রপ আউট হবে। এ কি আমরা মেনে নেব? সার্বিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রতিরোধ গড়ে তুলি। এটাই কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম।